স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। অন্তু খাবার মাখিয়ে প্রিয়তার মুখে পুড়ে দিয়ে বলল, খাবারের সাথে রাগ করতে নেই। তুমি খাওনি বলে আমিও খাইনি। তুমি খেলে আমিও খেতে পারতাম। প্রিয়তা খেয়াল করলো অন্তুর চোখ মুখ শুকিয়ে আছে। ছেলেটা সারাক্ষণ তাকে পাহারা দেয়, তাকে ধরে নিয়ে ওয়াশরুমে যায়, সারাক্ষণ সব কিছুতে খেয়াল করে। প্রিয়তা কিছু না বলে খাবারটা অনিচ্ছাকৃত গিলে ফেলল। খাবার গলার নিচে দিয়ে নামতে চাইছে না, তবুও খেতে হলো। অন্তুর দিকে তাকিয়ে বলল, আমি খেয়েছি, আপনিও খেয়ে নিন। কি অদ্ভুত জীবন অন্তুর, প্রিয়তা আর শ্রাবণের। চৌধুরী বাড়িটা এখন আর আগের মতো নেই। সকালে উঠে চায়ের আসর বসে না। শ্রাবণ আর অন্তু সোফায় দখল করে রাখা জায়গা দুটো ফাঁকা পড়ে আছে। প্রিয়তার সারা বাড়িতে হাসি আনন্দে ঘুরে বেড়ানোর চিহ্ন নেই। রান্নাঘরে আঞ্জুমান, লাতিফা, রজনীর ছোট গল্প আর ভেসে আসছে না। কেমন নীরব হয়ে আছে বাড়িটা। সকাল 5:30 বাজে। আঞ্জুমান নামাজ পড়ে তজবি গুনছে। মাহবুব আর প্রান্তিক দুজনে মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছে। মাহবুবও জেনে গিয়েছে তার ছেলে অসুস্থ। ছেলের সামনে একদমই বুঝতে দিচ্ছে না সে ভেতরে ভেতরে দুশ্চিন্তা করছে। খুব শক্ত হওয়ার ভান ধরে বলল, শোনো প্রান্তিক, ডাক্তাররা কিন্তু আল্লাহ না, রিপোর্টে যাই আসুক ওটা নিয়ে চিন্তা করবে না। আমার ছেলে একজন ইয়াং ম্যান, আমি জানি ওসবে কিছুই হবে না। আমাদের বাসার সামনে হুঁশিয়ার ভাইকে ডাক্তার 2 ঘন্টা সময় দিয়েছিল, সে কিন্তু এখনো 32 বছর ধরে জীবিত। বুঝতে পারছো ব্যাপারটা? বাবা, আমাকে দেখে মনে হয় আমি তোমার সেই ছেলে যে মৃত্যুর ভয়ে চিন্তায় পাগল হয়ে যাবে। মৃত্যু আসলে মরে যাব, এটা প্রকৃতির নিয়ম, কেউ আটকাতে পারবে না। তবে আমি জানি আমার অসুখ সেরে যাবে, কারণ আমি ভেতর থেকে মোটেও দুর্বল না। আমার যে শরীর খারাপ সেই বিষয়ে আমার কোনো ফিলিংসই হয় না। আম্মা ওকে বাবা, শুধু শুধু মা আর রজনী চিন্তা করে। আমি জানি তো আমার ছেলের কিছুই হয়নি। প্রান্তিকের চোখের সামনে বকুল গাছ পড়ল। গাছের তলা ফুলে ফুলে ছেয়ে আছে। মাদ্রাসায় পড়তে যাওয়া কয়েকটা বাচ্চা ফুল কুড়াচ্ছে আর মালা গাচ্ছে। প্রান্তিক মাহবুবকে বলল, বাবা, তুমি যাও গিয়ে লতিফা খালাকে চা করতে বলো, আজ একসাথে চা খাবো। অনেক দিন কেমন সব মরা লাগে। আমি আসছি, 5 মিনিটের মধ্যে আসছি। দ্রুত এসো তাহলে। মাহবুব চলে গেল। প্রান্তিক বাচ্চাদের মাঝে গিয়ে ঝুঁকে কয়েকটা সাদা ধবধবে ফুল হাতে নিল। আনমনে বিড়বিড় করে বলল, তুমি এই ফুলের মতো স্নিগ্ধ আর সাদা রজনীগন্ধা। বাচ্চাগুলো প্রান্তিকের দিকে চেয়ে আছে। প্রান্তিক খেয়াল করলো বাচ্চাগুলো প্রান্তিকের দিকে হাঁ করে তাকিয়ে আছে। প্রান্তিক ভ্রু নাচিয়ে বলল, তোমার এই ফুলের মালা কি করবা? বিক্রি করবা? বাচ্চাগুলোর মাঝে থেকে একজন বলল, তোমরা কি রেগুলারই মালা বানাও? আজকের মালাগুলো বিক্রি করে দাও, তোমাদের আন্টিকে দিব। প্রান্তিক কপাল টান টান করে তাকিয়ে ভাবছে। আমি বললাম আন্টি, আর ওরা বলে ভাবি। কি পাকা পোলা পান। বাচ্চাগুলো সবগুলো মালা প্রান্তিকের হাতে তুলে দিল। প্রান্তিক খুশি হয়ে ওদের 500 টাকা দিয়ে বলল, মিষ্টি কিনে খেও সবাই। এত টাকা দেখে বাচ্চাগুলো ভীষণ খুশি হলো। প্রান্তিককে বলল, আমি তোমাদের কাকু হই, ভাইয়া নয়। প্রিয়তার মাত্রই ঘুম ভেঙেছে। ঘুম ভাঙতেই তাকিয়ে দেখলো তার পায়ের ওপর মাথা রেখে ঘুমাচ্ছে অন্তু। অন্তু সারা রাত তার পায়ের কাছে টুল নিয়ে বসেছিল। প্রিয়তা পা নাড়াতেই অন্তুর ঘুম ভাঙল। সে দ্রুত প্রিয়তার পায়ের ওপর থেকে উঠল। চোখ ঢলে উঠে দাঁড়িয়ে বলল, শুভ সকাল। কেমন লাগছে আজ? আমি একটু উঠবো, আর শুয়ে থাকতে পারছি না। অন্তু প্রিয়তার পিঠের নিচে হাত দিয়ে খাটের সাথে বালিশ হেলান দিয়ে আধশোয়া অবস্থায় বসিয়ে দিল। প্রিয়তার মলিন মুখে হাসি নেই। সারাক্ষণ কিছু একটা ভাবে সে। অন্তু জানে এক নিমিষেই প্রিয়তার মন থেকে কখনোই শ্রাবণকে মুছে ফেলা যাবে না। সেটা করতে গেলে হিতে বিপরীত হবে। তাই চেষ্টা করছে প্রিয়তাকে স্বাভাবিক রাখতে, কিন্তু শ্রাবণকে ভুলে যাওয়ার জন্য কোনো রকম প্রেশার দিচ্ছে না। শ্রাবণের কোনো বিষয় উঠলে না বা হুম বলে এড়িয়ে যাচ্ছে। অন্তু ব্রাশ এনে প্রিয়তার মুখে দিয়ে বলল, হা করো, ব্রাশ করিয়ে দিই। প্রিয়তা কিছুই না বলে হাঁ করলো। অন্তু ব্রাশ করিয়ে মুখ ধুইয়ে দিল। প্রিয়তাকে এবার বেশ ফ্রেশ লাগছে। অন্তু এবার রিমোট নিয়ে টিভি ছাড়লো। একটা ফানি নাটক ধরিয়ে দিল।
অন্তু গত রাতে 2 ঘন্টা ধরে সার্চ করেছে সেরা ফানি নাটক, যা দেখলে হাসি আসবেই। নাটকটা চলছে, অন্তু নিজেই হু হু করে হাসছে, অথচ প্রিয়তার মুখে কোনো হাসি নেই। সে ভুলেও টিভির দিকে তাকালো না, তার সোজাসুজি ওয়ালের দিকে তাকিয়ে আছে, চোখে কোনো পলক নেই। অন্তু বিষয়টা খেয়াল করলো। খারাপ লাগছে অন্তুর, নিজেকে অপরাধী লাগছে। তার কি উচিত শ্রাবণকে খুঁজে প্রিয়তাকে তার হাতে তুলে দেওয়া? কিন্তু অন্তুর স্বার্থপর মন কিছুতেই সে বিষয় সায় দিচ্ছে না। গতকাল রাত থেকে হোয়াটসঅ্যাপে শ্রাবণ ক্রমাগত ফোন দিচ্ছে, ফোনের পর ফোন দিচ্ছে। অন্তু এক নাগারে সে ফোন কল কেটে দিচ্ছে। এখনও ফোন আসছে, এরপরই মেসেজ এলো। ভীষণ কষ্ট হচ্ছে রে ভাই, দমটা বন্ধ হয়ে যাচ্ছে, বুকের ব্যথায় মরে যাচ্ছি। কসম লাগে তোর একটা বার ওর সাথে কথা বলিয়ে দে। আমার প্রিয়তা আমি ছাড়া মরে যাবে, পৃথিবীর কোনো ডাক্তার পারবে না ওকে সুস্থ করবে। ওকে ভালো রাখার মেডিসিন আমি। একটা বার আমাকে ওর কাছে যেতে দে। পেয়ে হারানোর যন্ত্রণা অনেক ভয়াবহ, তুই বুঝবি না অন্ত। অন্তু মেসেজটা দেখে ফোনে সুইচ অফ করে দিল। প্রিয়তার কাছে গিয়ে বলল, আমি একটু নিচের থেকে আসছি, জাস্ট 5 মিনিটস। ভুলেও একা ওয়াশরুমে যাবে না, মনে থাকে যেন। প্রিয়তা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আমার আত্মার মৃত্যু তো অনেক আগেই হয়ে গিয়েছে অন্তু ভাইয়া। আমার বিশ্বাসের মৃত্যু হয়ে গিয়েছে। শুধু শুধু একটা দেহ টেনে নিয়ে বেড়াচ্ছেন আপনি। তুমি কি দেখো না, ঝরে যাওয়া গাছে আবারও সবুজ পাতা গজিয়ে নতুন একটা অধ্যায়ের সূচনা ঘটায়। দেহটা যখন জীবিত আছে, তখন আত্মাও তো নতুন করে প্রাণ ফিরবে। অন্তু নিচে নেমে গেল। একটা গাছের নিচে গিয়ে শ্রাবণের নাম্বারে ডায়াল করলো। ফোন রিসিভ হতেই অন্তু গম্ভীর কণ্ঠে বলল, কেন এতবার ফোন দিচ্ছিস শ্রাবণ? শ্রাবণ খেয়াল করলো অন্তুর কণ্ঠে আগের সেই বন্ধুত্বপূর্ণ ভাষাটা নেই, সেই ভালোবাসা মিশ্রিত ডাকটা নেই। তার চেনা বন্ধু আজ সম্পূর্ণ অচেনা হয়ে গিয়েছে। হৃদয়টা আরও একবার ক্ষতবিক্ষত হলো শ্রাবণের। চেনা মানুষগুলোর ক্রমশ অচেনা রূপ তাকে যন্ত্রণা দিচ্ছে। এই যন্ত্রণা সে কাউকে বোঝাতে পারছে না। চাপা কান্নার কণ্ঠস্বরে বলল, আমি কি তোকে ফোন দিতে পারি না অন্ত? আমি না তোর একমাত্র বন্ধু, যার সাথে বহু রাত আড্ডা দিয়েছিস, এক আকাশের নিচে শুয়ে শুয়ে হাজারো গল্প করেছিস, একটা কোল্ড ড্রিঙ্কস কারাকারি করে খেয়েছি আমরা। মেয়েরা আমার দিকে তাকালেই তুই বলতি, শালা তোর একবার সিনেমায় ট্রাই করা উচিত। এত সুন্দর ছেলেকে পর্দায় ছাড়া মানায় না। তোর সাথে ঘুরলে মেয়েরা পাত্তা দেয় না। আমাদের এত এত স্মৃতি সব কি ভুলে গিয়েছিস ভাই? কখন বললাম আমি সব ভুলে গেছি? তোর কণ্ঠস্বরই তার সাক্ষী। সব কি মুখে বলা লাগে? তোর সাথে আমার যে যে স্মৃতি ছিল, তার কি কোনোটাই সত্যি ছিল? তুই তোর বিবেককে প্রশ্ন করে দেখ। তুই কি আদৌ কাউকে বন্ধু ভেবেছিস, কাউকে ভালোবেসেছিস? সব ছিল তোর অভিনয়। তোর অভিনয়ের মিথ্যে মায়ায় ফেসে গিয়েছি আমরা সবাই, শুধুমাত্র তোর জন্য শান্তি নেই আমাদের জীবনে কারোরই। আমার উদ্দেশ্য অভিনয়ের থাকলেও আমি অভিনয় করতে পারিনি অন্ত। আমার ভালোবাসা সবার প্রতি সত্য ছিল। আমার জায়গা না থাকলে বুঝবি না, বুঝবি না অসহায়ত্ব কি জিনিস, বারবার আপনজন হারানোর যন্ত্রণা। তুই আমার সাথে এখনো কেন যোগাযোগ করতে চাইছিস শ্রাবণ? আমি খুব অসহায় অন্ত। আমার জীবনে হারাতে হারাতে আর কিচ্ছুই নেই। আমার জীবনে আর কেউ নেই, আমার ভালোবাসার মতো কেউ নেই। যে ছিল সে হারিয়ে গিয়েছে। একমাত্র তুই পারিস আমার অপূর্ণ জীবনটাকে পূর্ণ করে দিতে। আমি তোর পায়ে পড়ি, দোহাই লাগি ভাই, আমার ভালোবাসা ফিরিয়ে দে, আমার প্রিয়তাকে ফিরিয়ে দে অন্ত। আমি মনের যন্ত্রণা সহ্য করতে পারছি না। যে কষ্ট আমার হচ্ছে, এর এক বিন্দু পরিমাণ কষ্ট কেউ পেলে সে এই মুহূর্তে মৃত্যুকে বরণ করে নিত। আমার ক্ষত বিক্ষত হৃদয় প্রতিটা মুহূর্ত প্রিয়তার জন্য ছটফট করছে। আমি একবারে নিঃস্ব হয়ে গিয়েছি অন্ত। আমার প্রিয়তাকেই চাই অন্ত, ফিরিয়ে দে আমার প্রিয়তাকে। আমি কি জোর জবরদস্তি করে কেড়ে নিয়েছি তোর থেকে তোর প্রিয়তাকে? না, আমার এই অন্যায়ের শাস্তি আমি পাচ্ছি, যথেষ্ট শাস্তি আমি পেয়েছি। ভেবেছিলাম আমি এই মুখ নিয়ে ভালোবাসার কথা কোনোদিন বলবো না, কিন্তু আমি পেরে উঠিনি অন্ত, হেরে গিয়েছি।
মনের সাথে যুদ্ধে ভালোবাসার কাছে হেরে গিয়েছি। আমার প্রিয়তাকেই লাগবে। প্রিয়তাকেই যখন লাগবে তখন কেন বিয়ের দিন উধাও হয়ে গেলি? তুই তো সবই জানিস অন্ত। প্রান্তিক ভাই বিচক্ষণ মানুষ। উনি ভাবির দিকে খারাপ দৃষ্টি দেওয়াতে বুঝে যায় সবকিছু আমিই করেছি। তখন ভাইয়ের প্ল্যানই থাকে প্রিয়তার সাথে আমার বিয়ে ঠিক করে আমাকে গুম করে রাখবে। ভাই তার প্ল্যান মতো এগোলো, আমাকে গুম করে ফেললো, আমাকে দিয়ে চিঠি লেখালো, আর প্রিয়তার সাথে তোর বিয়ে দিয়ে দিল। ভাই যখন জানলো আমার বোনের সাথে ঘটে যাওয়া অন্যায়ের জন্য আমি এসব করেছি, তখন ভাই বলল, এত জঘন্য কাজ কি আমি করতে পারি শ্রাবণ? শুধুমাত্র তোকে ভালোবাসি বলে তোর বোনের সাথে করা অন্যায়কারীদের আজও জেলের ভাত খাওয়াচ্ছি। একটা ভুল ধারণার উপর আমার বোনের জীবন, আমার রজনীগন্ধার জীবনটা কেন নষ্ট করতে চাইলি? সেখান থেকে আমি আর আমার মাঝে নেই অন্ত। অনুশোচনার আগুন আমাকে শেষ করে দিচ্ছে। এখন ওসব বলে কি লাভ শ্রাবণ? চাইলেই কি সব ঠিক হবে? তুই চাইলেই সব ঠিক হবে। কিছুই আর আগের মতো নেই শ্রাবণ, কিছুই আর ঠিক হবে না। তুই প্রিয়তার সাথে কথা বললে, ওর সামনে গেলে ওর কষ্ট বাড়বে ছাড়া কমবে না। এটা ঠিক, প্রিয়তা তোর জন্য কষ্ট পাচ্ছে, ও ভালো নেই। কিন্তু এর পাশাপাশি এটাও চরম সত্য, ও আর কোনোদিন তোর কাছ থেকে সেই মানসিক শান্তিটা খুঁজে পাবে না। ও এখন সবটা জানে। তোর কাছে গেলেই ওর বারবার মনে পড়বে তোর বেইমানিগুলো। তুই প্রিয়তাকে ভালো রাখার সব ক্ষমতা হারিয়ে ফেলছিস শ্রাবণ। আমি আবারও আমার ভালোবাসা দিয়ে সব ঠিক করে দেব। বিশ্বাস আর ভালোবাসা হলো দেওয়ালের এপিঠ আর ওপিঠের মতন। এক পিঠে আঘাত লাগলে ওপিঠ আপনা আপনিই ভেঙে যায়। আমি আমার ভালোবাসা পেয়েও হারাবো, এই ব্যথা আজীবন মনে থেকে যাবে। তুই পেয়েও হারানোর যন্ত্রণা বুঝতে পেরেছিস শ্রাবণ। একই যন্ত্রণা আমি পেতে চাই না। তার মানে কি তুইও প্রিয়তাকে? না, কিছু না। প্রিয়তা সুস্থ হোক। ও যদি তোর কাছে যেতে চায় আমি আটকাবো না। অন্তু ফোনটা কেটে দিয়ে দুশ্চিন্তায় মাথার চুলে হাত বোলালো। তার কী করা উচিত বুঝতে পারছে না। মনের গভীরে প্রিয়তার প্রতি যে গভীর ভালোবাসা, তার এক জন্মে কি আর তা ভোলা যাবে? প্রান্তিক বকুল ফুলের মালাগুলো নিয়ে বাড়িতে প্রবেশ করলো। ডাইনিংয়ে কেউ নেই। রজনী সোফার কুশনগুলো ঠিক করছে। প্রান্তিক এদিক সেদিক উকি দিয়ে রজনীকে কোলে তুলে ঘরে নিয়ে গেল। রজনী প্রান্তিকের গলা জড়িয়ে ধরে বলল, সাত সকালে আমায় কোলে তুলে ঘরে কেন নিয়ে এলেন বলুন তো মাই ডিয়ার হাজবেন্ড? আমি আমার বউকে কখন কোলে তুলবো তার জন্য কি নির্দিষ্ট সময়ের প্রয়োজন আছে নাকি? হ্যাঁ, আমি আমার বউকে সারা জীবন কোলে করে রাখতে চাই। তোমার কি তাতে? এভাবে কেউ কোলে তোলে? যদি কেউ দেখে ফেলতো? কেউ তো দেখেনি, বাট ডাকবো দেখার জন্য এবার। ছি, লজ্জা নেই আপনার? ইউনো রজনীগন্ধা, আমি বউ পাগল পুরুষ, তাই লজ্জা কম। আর বউ তো আমার, তাই না? লজ্জা কিসের? লজ্জা থাকলে কি তোমার আম্মাকে গিয়ে সরাসরি বলতে পারতাম আপনার মেয়েকে আমি ভালোবাসি? আসলে বউ পাগল একটা আপনি। এবার বলুন কেন রুমে এনেছেন, কি বলবেন আপনি? তোমাকে চোখের আড়াল করতে ইচ্ছা করে না রজনীগন্ধা, একটা সেকেন্ড নষ্ট করতে ইচ্ছা করে না। ঘড়ির কাঁটা যেন দ্রুত যাচ্ছে। ঘড়ির কাঁটা যদি কোনো শক্তির মাধ্যমে আটকে দেওয়া যেত তবে আমি তাই করতাম, আটকে দিতাম সময়, আর তোমাকে আজীবন দেখতাম। তোমাকে দেখার লোভ আমার কোনো দিন ফুরাবে না, তোমাকে দেখার তৃষ্ণা আমার কোনো দিন মিটবে না। তোমাকে কাছ থেকে পাওয়া, তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা আমার কোনো দিন ফুরাবে না। খুব স্বার্থপরের মতো বলতে হচ্ছে রজনীগন্ধা, আমার যদি হঠাৎ মৃত্যু হয়, তুমি তুমি কোনো পরপুরুষের সংস্পর্শে যেও না। আমার জন্য অপেক্ষা করো, পরকালে আমাদের আবার দেখা হবে। আমরা এক নারী পুরুষে আসক্ত দম্পতি। তোমার প্রতি আমার ভালোবাসা এতই তীব্র, আমি খুব স্বার্থপর হয়ে গিয়েছি। মহানায়কদের মতো বলতে পারলাম না তুমি একা থেকো না, আমার চেয়ে ভালো কাউকে পেয়ে যাবে। না রজনীগন্ধা, আমি এসব বলতে পারলাম না। আমি তোমার নিঃস্বার্থ প্রেমিক নই রজনীগন্ধা, আমি খুব স্বার্থপর প্রেমিক। এটুকু বলেই প্রান্তিক রজনীকে নামিয়ে দিল। বকুল ফুলের মালা রজনীর খোপায় পেঁচিয়ে দিয়ে বলল,
ভয়ঙ্কর সুন্দর লাগছে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। রজনী যেন থম মেরে গিয়েছে, এখনই কেঁদে দিবে। কিছু মুহূর্তে মানুষ এতই আবেগপ্রবণ হয়, মুখ দিয়ে কিছুই উচ্চারিত হয় না। প্রান্তিক পেছন থেকে রজনীর কোমর জড়িয়ে ধরে চুলের খোপায় নাক ডুবিয়ে ঘ্রাণ নিল। মোহনীয় ঘ্রাণে প্রাণ জুড়িয়ে এলো। প্রান্তিকের কণ্ঠস্বর কেমন ভারী হয়ে এলো। ভারী কণ্ঠে বলল, তুমি কাছে এলে আমি কেমন হারিয়ে যাই রজনীগন্ধা। তুমি কাছে এলেই অন্যরকম এক সুগন্ধি নাকে ভাসে। তুমি কাছে এলেই সুঘ্রাণে মাতোয়ারা হয়ে যায়। কি এক নেশা আমাকে টানে। এই নেশার নাম কি আমি জানি না, তবে বিষাক্ত ধারালো আফিমের চেয়েও নেশালো। জানো, আমি মাঝে মাঝে ভাবি এ পৃথিবীতে তো আমি চিরকাল বেঁচে থাকবো না, কেউই থাকবে না, কাউকে না কাউকে যেতেই হবে। মৃত্যুর ভয় আমার করে না রজনীগন্ধা, কিন্তু তোমায় ছাড়ার নেশা আমায় কষ্ট দেয়, ভীষণ কষ্ট দেয়। তোমায় ছাড়া এক সেকেন্ড আমি থাকতে পারি না। সেখানে অন্ধকার কবরে একা থাকার ভয় আমাকে আরো গভীরভাবে আষ্টে পৃষ্ঠে রাখে। আরো বেশি ভয় করে তোমার কি হবে যদি আমার কিছু হয়ে যায়? কে তোমাকে দেখবে? কে তোমাকে আগলে রাখবে? আমি বেঁচে থাকতে চাই রজনীগন্ধা। এই সুন্দর পৃথিবীতে তোমার জন্য বেঁচে থাকতে চাই। তোমার হাত ধরে এই পৃথিবী ঘুরে দেখতে চাই, এই বিশ্ব ভ্রমণ করতে চাই, আরো কয়েকটা যুগ তোমাকে আলিঙ্গন করে ঘুমাতে চাই। ঘুম ভাঙতেই তোমার চুলের ঘ্রাণ চাই, কনকনে শীতে এই কম্বলের নিচে তোমার উষ্ণতা চাই। এক কাপ চা ভাগ করে খেতে চাই, বৃষ্টির দিনে খোলা আকাশের নিচে ভিজতে চাই, রোজ তোমার প্রেমিক হতে চাই। একটা করে রজনীগন্ধা আর গোলাপ দিয়ে বলতে চাই, আমি প্রতিদিনই তোমাকে চাই রজনীগন্ধা। ঠিক সেদিনের মতো, যেদিন কলেজে প্রথম তোমার চোখের নেশায় পড়েছিলাম। তুমি আমার জীবনে আসার আগে বুঝিনি পৃথিবীটা এত সুন্দর। ভালোবাসার মানুষ থাকলে পৃথিবী এত সুন্দর হয়, আগে বুঝিনি রজনীগন্ধা। রজনীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে ঘুরে দাঁড়ালো, প্রান্তিককে জড়িয়ে ধরলো, শব্দ করে কেঁদে দিল। প্রান্তিকও খুব শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিল। রজনী কাঁদতে কাঁদতে বলল, আপনি এসব বলে কি হবে আমার? আপনি জানেন না এই পৃথিবীতে আপনি ছাড়া আমি ভীষণ একা। কেন ওইসব ছাইপাশ খান আপনি? আমায় এত বড় শাস্তি দিতে কি এত সুখ দিয়েছিলেন আপনি? কাউকে শাস্তি দেওয়ার জন্য তাকে ভালোবেসে ছেড়ে চলে গেলে আর কিচ্ছু লাগে না, তাই না? এখন খুব আফসোস হয়, কষ্ট হয়। কেন সিগারেট খেয়েছি? শুধু সিগারেট নয়, বন্ধুদের সাথে মিশে সব ধরনের সিগারেটই খেয়েছি। আর শ্রাবণ কি কি মিশিয়ে দিয়েছে আমি নিজেও জানি না। খুব আফসোস করে বলতে ইচ্ছা করে রজনীগন্ধা, জন্মের পরেই যদি বুঝতাম জীবনে তুমি আসবে, জীবনটা এত সুন্দর হবে, আমাকে তুমি এত ভালোবাসবে, জীবনের প্রতিটা মুহূর্ত এত সুন্দর হবে, আমি সর্বদা চেষ্টা করতাম নিজেকে সুস্থ রাখার। যা খেলে অসুস্থ হতে হয় ভুলেও সব স্পর্শ করতাম না। যারা সিগারেট খায় ওদের দেখলে বলতে ইচ্ছা করে, কেউ সিগারেট খাস না ভাই, আমার মতো ভুল কেউ করিস না। আমার জীবনের সব থেকে বড় ভুল করেছি, যার মাসুল আজ দিতে হচ্ছে। প্রান্তিক কাঁদতে কাঁদতে রজনীকে জড়িয়ে ধরে কথাগুলো বলছে। জীবনে প্রথমবার প্রান্তিক কাঁদছে। রজনীকে ছেড়ে যাবার ভয় আজ প্রান্তিককে কাঁদাচ্ছে। রজনী নিজেকে সামলাতে না পেরে বেসামালভাবে কেঁদে কেঁদে বলছে, সিগারেটের গায়ে তো লেখা থাকে সিগারেটের কারণে ক্যান্সার হয়, তবুও কেন কেন আপনি খেয়েছেন? আপনার বুক আমার শ্রেষ্ঠ নিরাপদ আশ্রয়স্থল। এইখানে মাথা না রাখলে আমার একটা রাতও ঘুম হয় না। এই আপনি ছাড়া আমার একটা পাও চলা অসম্ভব। আপনি কি তা জানেন না? আপনি কিচ্ছু হবে না, আপনার কিছু হলে আমি নিজেকে শেষ করে দিব। প্রান্তিক রজনীকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি যদি মরে যাই রজনীগন্ধা, তুমি নেশাদ্রব্য, মাদক এসবের বিরুদ্ধে কাজ করো, ধূমপানের বিরুদ্ধে মানুষের কাছে কাজ করো, সমাজ সেবামূলক কিছু কাজ অন্তত করো। যুব সমাজকে এই মাদকের বিরুদ্ধে সচেতন করো প্লিজ। এই মাদকের জন্য আমাদের শ্রাবণের জীবনটা শেষ। হয়তো আমি জানি আমার রজনীগন্ধা পারবে,
অন্তত আমার মতো কয়েকজন প্রান্তিক বা শ্রাবণকে বাঁচাতে পারবে। আপনি ছাড়া যে আমি শূন্য, আমি কিচ্ছু পারবো না। আর আপনি এসব কি বলছেন? আপনার কি হবে? হ্যাঁ, কিচ্ছু হবে না, আমি তো শুধু ধারণার কথা বললাম। রজনী কান্নায় একেবারে ভেঙে পড়েছে। প্রান্তিক জানে এভাবে রজনীকে সামলানো যাবে না। প্রান্তিকের নিজেরও কষ্ট হচ্ছে। মাঝে মাঝে প্রকৃতির বিপরীতে আমরা কিছুই করতে পারি না। প্রান্তিক রজনীকে সামলাতে রজনীর কপালে চুমু দিল, চোখের পানি মুছে দিয়ে 2 গালে চুমু দিয়ে বলল, এইসব ইমোশনাল কথাবার্তা বলে কি আমাকে বাবা হওয়া থেকে বঞ্চিত করতে চাও? এইটা আদর সুইটহার্ট, আই নিড আ স্মল রজনীগন্ধা। রজনী আদুরে আর অভিমানী কণ্ঠে প্রান্তিকের বুকে ধাক্কা দিতে দিতে বলল, কথা বলবো না আমি আপনার সাথে। কথা বলতে আমাদের প্রিন্সেস হবে কিভাবে? বহুত ফ্যামিলি প্ল্যানিং হয়েছে, আর কোনো ফ্যামিলি প্ল্যানিং করবো না। রজনী অভিমানী মুখ করে বিছানায় গিয়ে বসলো। প্রান্তিক পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে গিয়ে রজনীর সামনে গিয়ে ঝুঁকে রজনীর ওষ্ঠে ওষ্ঠ মেলাতেই লাতিফা ডাকলো, বাবা প্রান্তিক, চা তো ঠান্ডা হয়ে যায়। রজনী প্রান্তিককে ধাক্কা দিয়ে বলল, যান, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা জিনিস ঠান্ডা হতে দাও, আপাতত গরম গরম চুমু খেতে দাও সুইটহার্ট। কেটে গেল 1 মাস। ধীরে প্রিয়তা একটু একটু করে সুস্থ আর স্বাভাবিক হতে শুরু করলো। শরীর আগের থেকে বেশ ভালো। শরীর ভালো হলেও মনের দিকে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। এখনও চুপচাপ নিরিবিলি থাকে। রাত এলেই মন খারাপ যেন তাকে ঘিরে ধরে। সারা রাত হিসাব করে কি হয়ে গেল তার জীবনে, কি এমন পাপ করেছিল সে জীবনে। তার এই অভিশপ্ত জীবনের শাস্তি অন্তু কেন ভোগ করছে? অকারণে অন্তু রাতের পর রাত জাগছে। প্রিয়তাকে ধরে গোসল করানো, খাওয়ানো, ওষুধ খাওয়ানো, হাত ধরে হাঁটানো, প্রতিটা মুহূর্তে পাশে থাকা, এ যেন প্রিয়তার জীবনের আর এক অধ্যায়ের সূচনা। অন্তু জানে প্রিয়তা কোনো দিনই তাকে ভালোবাসবে না, সে সম্ভাবনা কখনোই নেই। কিছু পাওয়ার আশায় অন্তু কিছুই করছে না। তার ভালোবাসার মানুষকে ভালো রাখার জন্যই যা করার করছে। বিগত 1 মাস প্রিয়তার খুব কাছাকাছি থেকে অন্তু প্রিয়তার প্রতি আগের তুলনায় অধিক দুর্বল হয়ে গিয়েছে। এই মুহূর্তে প্রিয়তা তাকে ছেড়ে চলে গেলে অন্তুর পক্ষে বেঁচে থাকাই অসম্ভব হয়ে যাবে। এইদিকে প্রিয়তার মন প্রাণ জুড়ে সবটাই শ্রাবণ। ভালোবাসার এই ত্রিকোণ খেলায় কারো কোনো দোষ ছিল না। একজনকে ভালোবেসে অন্যজনের সাথে ঘর করার মতো যন্ত্রণা ভোগ করছে প্রিয়তা। প্রতিটা রাত ভয়ানক যন্ত্রণায় কাটছে। সে বিশ্বাস করে একদিন শ্রাবণ ফিরে আসবে। শ্রাবণ প্রতিটা মুহূর্ত যন্ত্রণায় ছটফট করছে, প্রিয়তা তার কাছে ফিরে আসবেই। তার ভালোবাসা সত্য ছিল। দিনের পর দিন একাকিত্ব, যন্ত্রণা আর বিষাদে পুড়ে পুড়ে প্রাণহীন দেহটা পড়ে আছে শ্রাবণের। যে সুদর্শন ছেলেটার দিকে তাকালে হাজারো মেয়েরা হাঁ করে তাকিয়ে থাকতো, সেই ছেলেটাকে চেনাই যায় না। কাল বাংলাদেশে ফিরবে অন্তু আর প্রিয়তা। অন্তুর মন খারাপ। অন্তু জানে প্রিয়তা বাংলাদেশে ফিরেই শ্রাবণের কাছে ফিরে যাবে, পেয়েও আর একবার হারিয়ে যাবে তার ভালোবাসা। ব্যাগ গোছাতে গোছাতে অন্তু প্রিয়তাকে জিজ্ঞেস করলো, শ্রাবণের সাথে দেখা করবে না দেশে গিয়ে? এখনো অনেক ভালোবাসো, তাই না? উত্তরটা শ্রাবণকেই দিয়ে দেবো অন্তু ভাইয়া। অনেক উত্তর নেওয়ার আছে ওর থেকে। আর হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ আমার অসময়ে আমার পাশে থাকার জন্য। শ্রাবণকে বিয়ে করছো কবে? আপনাকে দেখেছি খুব তাড়া শ্রাবণের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য। কারণ আমি জানি তুমি শ্রাবণকে অনেক ভালোবাসো। আমার যে জ্বর সেটা কি জানেন? কিভাবে জানবো যদি কপালে হাত দিয়ে স্পর্শ করতে না পারি? আমি কি নিষেধ করেছি? তা স্পর্শ করে দেখুন। আমার ভাইয়া এত দূরে আপনার ভরসায় পাঠিয়েছে, তা হাত দিয়ে দেখুন। অন্তুর ভেতরে কেমন এক আনন্দ অনুভব হলো। সে প্রিয়তার কপালে হাত রাখলো। হাতটা কেমন কাঁপছে। হাত দিয়ে দেখলো সত্যিই জ্বর। প্রিয়তা ভ্রুকুচকে বলল, কি বুঝলেন? জ্বর। এই জ্বর নিয়ে কোথাও যাব না। আর কিছুদিন থাকবে? হ্যাঁ, আমি একটু ঘুরবো। টাকা খরচের ভয় পাচ্ছেন? কি যে বলো। সন্ধ্যার হলদেটে আলোয় প্রিয়তার ফর্সা মুখটা হলুদ বর্ণ ধারণ করেছে। কি যেন ভেবে বিয়ের পর আজ প্রথম সে গোলাপি রঙের একটা শাড়ি পরেছে। শাড়িটা এখান থেকেই কেনা। অন্তু 3 দিন আগেই ফিরে যাবে বলে ইচ্ছা মতো শপিং করে দিয়েছে। অন্তু মনে মনে চাইছিল প্রিয়তা শাড়ি পরুক, কিন্তু বলার অধিকারটা দেখাতে পারছিল না। অদ্ভুত এক টানে প্রিয়তা সেখান থেকেই একটা শাড়ি আজ পরেছে।
প্রিয়তার মলিন মুখটা হঠাৎ আজ সতেজ দেখাচ্ছে। সন্ধ্যার পরে তারা বাইরে ঘুরতে ইচ্ছা হয়েছে। গায়ে বেশ জ্বর, তবুও বায়না ধরেছে। অন্তু সেই বায়নার আবদার রাখতেই প্রিয়তাকে নিয়ে সন্ধ্যায় বের হয়েছে। প্রিয়তা রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। অন্তু অপলক চোখে তাকিয়ে দেখছে। শখের নারীকে সব রূপেই যেন সুন্দর লাগে। এই যে ফুচকা খাচ্ছে, অন্তুর মনে হচ্ছে এত সুন্দর করে কেউ ফুচকা মুখে দিতে পারে না। প্রিয়তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকতে থাকতে অন্তুর শরীর কেমন যেন হিম ধরে গিয়েছে। সে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। হঠাৎ করে প্রিয়তার কপালে হাত রাখল। প্রিয়তা ফুচকা খেতে খেতে অন্তুর দিকে তাকিয়ে চোখ ইশারা দিয়ে বলল, কি? অন্তুর হঠাৎ প্রিয়তাকে স্পর্শ করতে ইচ্ছে করছিল। সে কথা বলার মতো সাহস হলো না। শান্ত কণ্ঠে বলল, রুমে চলো, শরীরের তাপমাত্রা খুব বেড়ে গেছে, জ্বর মাপছিলাম। আপনি কি থার্মোমিটার? মাঝে মাঝে থার্মোমিটারও হতে হয়, বুঝলে? কই, আমি তো বুঝতে পারছি না। আসলেই বুঝতে পারছো না তোমার জ্বর। হুম। বাইরের বাতাস লাগানো যাবে না, চলো রুমে। আমি দায়িত্ব নিয়ে এসেছি তোমাকে সুস্থ করে নিয়ে যাব বলে। প্রান্তিক ভাইকে দেওয়া কথা আমাকে রাখতেই হবে। হয়তো আমার শরীর সুস্থ করতে পেরেছেন, কিন্তু আমার মন, তা কি আদৌ কোনোদিন সুস্থ করতে পারবেন? হয়তো পারবো, আবার পারবও না। সবটাই তোমার উপর নির্ভর করে। তবে আমি তোমার শরীর আর মন দুটোকেই সুস্থ করার কামনা করি প্রিয়তা। যেখানে গেলে তোমার মন সুস্থ হবে, আমি সেখানেই তোমাকে রেখে আসবো। প্রিয়তার চোখের সামনে ভেসে উঠল শ্রাবণের ঘোলা চোখ দুটো। এমন কতদিন গিয়েছে শ্রাবণ তাকে ফুচকা খাইয়ে দিয়েছে। সে হাঁ করেছে, শ্রাবণ ফুচকা খাইয়ে দিয়েছে। ঝাল লাগলে ফু দিয়ে ঝাল কমানোর চেষ্টা করেছে। শ্রাবণের হাসি মুখটা বারবার ভেসে ওঠে প্রিয়তার মুখের চোখের সামনে। যন্ত্রণায় হৃদয়টা পুড়ে যায়, ব্যথায় বুক ভারী হয়ে আসে। শ্রাবণের সাথে কাটানো মুহূর্তগুলো সব শ্রাবণের অভিনয় ছিল ভেবেই প্রিয়তার আরও বেশি কষ্ট হয়। রুমে এসে প্রিয়তা মন খারাপ করে বসে আছে। আজ শ্রাবণের জন্মদিন। এই দিনে প্রিয়তা প্রতি বছর শ্রাবণকে নিজ হাতে সেলাই করে পাঞ্জাবি বানিয়ে দিত। 1 বছর ধরে পাঞ্জাবিতে নিখুঁত কারুকার্য করত। এই দিনটা প্রিয়তার জীবনের সবথেকে স্পেশাল দিন ছিল। আজ মনের দুঃখে চোখের পানি ফেলে বলছে, আমার দাফন হয়ে যাক, তবুও আমাদের আর দেখা না হোক শ্রাবণ। তুমি একজন হত্যাকারী, আমার পবিত্র হৃদয়কে হত্যা করেছো। হৃদয় হত্যার বিচার থাকলে তোমার ফাঁসি হতো সবার আগে। শ্রাবণ একটা নদীর তীরে বসে আছে। ফোন ভর্তি প্রিয়তা আর তার অসংখ্য ভালো মুহূর্তের ছবি। শ্রাবণ প্রিয়তার ছবির দিকে তাকিয়ে বলছে, এই পৃথিবীর শ্রেষ্ঠ অসহায়ত্ব কি জানো প্রিয়তা? এই যে আমার তোমার সাথে কথা বলতে তীব্র ইচ্ছা করছে, কিন্তু বলতে পারছি না। তুমি আমার, অথচ আজ অন্য কারো পাশে। জানো, সবাই বলে চোখে আড়াল হলে মানুষ মনের আড়াল হয়, কিন্তু আমি জানি আমাদের ভালোবাসা 7 জন্মের। এই জন্মে কেন, 7 জন্ম বলে যদি কিছু হয়ে থাকে, সেই 7 জন্মেও তুমি আমাকে ভুলবে না। তোমার মনে দখল অন্য কেউ নিতে পারবে না। আমার বিশ্বাস, আমার ভালোবাসা কোনোটার প্রতি আমার আস্থা বিন্দু মাত্র কমেনি। মানুষ বলে নারীর মন সর্বদা পরিবর্তনশীল, কিন্তু আমি তো জানি আমার প্রিয়তার মন এমন নয়। আমাদের ভালোবাসার শক্তি সম্পর্কে তো আমি জানি। আমি ভুল ছিলাম, তুমি ঠিক ছিলে। আমি খারাপ ছিলাম, তুমি পবিত্র ছিলে, কিন্তু আমার সব খারাপের মাঝে আমার ভালোবাসা সত্য ছিল। আমি তো চাইলেই আর নিজের অতীত মুছে ফেলতে পারবো না, কিন্তু আমি আর সিগারেট স্পর্শ করি না, কোনো বাজে জিনিস স্পর্শ করি না, কোনো মেয়ের দিকে তাকাই না। তুমি চাও বা না চাও, আজন্মকাল আমার ভুল শুধরাতে শুধু তোমাকেই দেখব। তখন গভীর রাত। প্রিয়তার হঠাৎ প্রচণ্ড জ্বরে কাতরাচ্ছে। অন্তু ডিভানে ঘুমাচ্ছিল। প্রিয়তাকে কাতরাতে শুনে তার ঘুম ভেঙে গেল। অন্তু দ্রুত ডিভান ছেড়ে উঠল। প্রিয়তার কাছে গিয়ে ওর কপালে হাত দিয়ে দেখলো জ্বরে সমস্ত শরীর পুড়ে যাচ্ছে। হাত ছোঁয়ানো যাচ্ছে না শরীরে। অন্তু বেশ চিন্তিত হলো, কেননা সে জ্বরের ঔষধ খাইয়ে দিয়েছিল প্রিয়তাকে। তবুও এত জোর কেন আসলো? প্রিয়তা জ্বরের ঘুরে ভুলভাল বকছে। অন্তু একটা কাপড় ভিজিয়ে প্রিয়তার কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। মাঝে মাঝে পায়ের তালু কাপড় ভিজিয়ে মুছে দিচ্ছে। হঠাৎ প্রিয়তা অন্তুর হাত নিজের কপালের সাথে চেপে ধরে বলল, শ্রাবণ, তুমি এতদিন কোথায় ছিলে? কোথায় হারিয়ে গিয়েছিলে? তুমি জানো না তোমাকে ছাড়া আমার কত কষ্ট হয়েছিল। আমাকে ছেড়ে যেও না শ্রাবণ, আমি তোমাকে ভালোবাসি শ্রাবণ, আমি তোমাকে ভালোবাসি।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।